আমার বাংলাদেশের সীমান্তে একদিনে একটা জায়গায় দুইজনকে গুলি করে হত্যা করা হয়, আমার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকার প্রধানের কোনো স্টেটমেন্ট তাদের কাছে পর্যন্ত পৌঁছায় না। আমরা দেখছি বিগত 16 বছরে এই বাংলাদেশে এই যে হত্যাকাণ্ডগুলোর কথা আমরা বলছি, এগুলোর প্রেসক্রিপশন করা থেকে শুরু করে বাস্তবায়ন করা প্রত্যেকটা জায়গায় পার্শ্ববর্তী দেশ তাদের এজেন্সির সক্রিয় প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ ছিল। আমরা দেখেছি তাদের হাতে তাদের পরিকল্পনা অনুযায়ী দেশ চালানো হয়েছে, তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিয়ে ক্ষমতায় টিকে থাকা হয়েছে। কিন্তু আমরা এখন একইভাবে দেখছি বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ওই একই কাজগুলো আগের মতো করে ভিন্ন রূপে করছে। উদাহরণ হিসেবে আপনি দেখেন, মানুষকে সন্তুষ্ট করার জন্য, পিআরটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য তাদের এমন পোশাক পরিধান করা শুরু করবে যেটা আপনার পছন্দ হবে, মনে হবে একটাই আছে আর কিছু নাই। এমন ভাবে চলবে মনে হবে আপনার ভাইও এভাবে চলে, আপনার অতি আপন। এমন ভাবে কথা বলবে মনে হচ্ছে আপনার পরিবারের সদস্যরা এভাবে কথা বলে, তাদের হাতেই নিরাপদ। কিন্তু আমরা দেখছি 24-এর আগে মিডিয়াকে যেভাবে কৌশলগতভাবে সিআরআই দিয়ে হোক, এজেন্সি দিয়ে হোক দখল করা হতো, 26 নির্বাচন পরবর্তী সময়ে বর্তমান ক্ষমতাসীন দল তার চেয়ে নগ্নভাবে মিডিয়াকে দখল করছে। আগে হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া, সিইও তাদের মতো করে চললে হতো, তাদের কথা শুনলে হতো। আর এখনকার শর্ত হচ্ছে হাউজের সিইও থেকে শুরু করে হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া প্রত্যেককে বিএনপির দলীয় হইতে হবে। এখনকার শর্ত হচ্ছে এই দলীয় হওয়ার পরও মন শান্তি হয় না, এবার ওই মিডিয়া হাউসের শেয়ার আমার এই নেতাকে দিতে হবে, তারপর শান্তি। তো আমরা এই তারা ভিতরে যে নতুন করে নীল নকশা করার চেষ্টা করছে, আমরা বরং এই নকশাটাকে খুব ওপেন মনে হয় আমাদের কাছে। তাদের অপরিণত আচরণের কারণে, অসহনশীলতার কারণে এবং অতিরিক্ত ক্ষুধার কারণে আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রশাসনকে, সিভিল সার্ভিসে যারা আছেন, পুলিশে যারা আছেন, আর্মিতে যারা আছেন, আপনাদেরকে একটা আহ্বান জানাতে চাই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা যখন নিজেকে একজন দলীয় প্রধানমন্ত্রী দেখে মেরুদণ্ডটা এতটা বাঁকা করে নিজেকে সঁপে দেয়, তখন এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা তাদেরকে একটা জিনিস বলি, সেই অফিসার, আপনি আপনার সন্তানের কাছে খোঁজ নিয়েন। গতকালকের বক্তব্যের পর থেকে আপনার সন্তান কোথাও গিয়ে আর পরিচয় দিবে না যে আপনি এত বড় পুলিশের একটা এত বড় পদে বসে আছেন, কারণ ওই পরিচয় এখন তার জন্য হীনমন্যতার হয়েছে, লজ্জার হয়েছে। একটা জিনিস আহ্বান করব, এখানে আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার অনেক ভাইরা রয়েছেন, ইভেন সোশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এমন অনেকে আছেন। যখন শাপলার 2013 সালের এই ঘটনা হয়, এই গণহত্যা হয়, আমি 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী এবং বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম বলতে যা বোঝায় সেই গ্রামের একটা স্কুলে পড়তাম। আমার স্কুল থেকে ভারতের সীমান্ত 1 কিলোমিটার। আমি ওই রকম একটা প্রত্যন্ত গ্রামে বড় হয়েছি। এই 24-এর অভ্যুত্থানের ঘটনা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে পৌঁছে গিয়েছে, কারণ এই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ ওই উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত হয়েছিল। কিন্তু আমি তো ওই প্রত্যন্ত গ্রামে থেকে যেভাবে 24-এর কথাগুলোকে মানুষের মুখে শুনি, একজন প্রবীণ 80 বছরের বৃদ্ধর কাছে শুনি, 9 কিংবা 13 কিংবা 21-এর এই ঘটনাগুলো তাদের কাছে পর্যন্ত পৌঁছায়নি, পৌঁছাতে দেয়া হয়নি, মেইন স্ট্রিম করতে দেয়া হয়নি। আমি আপনাদেরকে আহ্বান করব, এত বড় একটি গণহত্যা, এটা যেন এখন আপনাদের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায়। এবং শেখ হাসিনা তার সময়ে এখনো যারা তার চাটুকারিতা করে, বিবেকবোধ বিবর্জিত ওই তথাকথিত মেরুদণ্ড সম্পন্ন প্রাণীগুলো, তাদের পর্যন্ত এই বার্তাগুলো পৌঁছে দিতে হবে, এই বিভীষিকাগুলোকে পৌঁছে দিতে হবে। তাহলেই আমরা ওই যে বলছি যে আওয়ামী লীগ ফিরে আসতে পারে, যদি আপনি এগুলো তুলে ধরতে পারেন, পৌঁছে দিতে পারেন। আমি বলছি যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসতে পারবে না, এটা সম্ভব না। কারণ এখন অনেক মতভেদ থাকতে পারে, বিভাজন থাকতে পারে, কিন্তু যখন
আবার ওই খুনি নির্দেশদাতা মুখটা সামনে আসে, আবার মানুষের ভিতরে একটা ক্ষোভ আসে, আক্রোশ আসে। এটা মুছে ফেলা, নিভে ফেলা এত সহজে সম্ভব না। তো পরিশেষে আপনাদের সবাইকে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স থেকে শুরু করে আজকে এই দীর্ঘ সময় যারা শুনেছেন, ছিলেন, আয়োজন করেছেন, সম্মানিত অতিথি এসেছেন, কথা বলেছেন, আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আমাদের এই প্রোগ্রামের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ওলামা অ্যালায়েন্সকে চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। অবশ্যই আমাকেও স্বীকৃতি দিতে হবে, আমি ওখানে ছিলাম, আমার পায়ে আঘাত পেয়েছিলাম, আমার পা ফিরে গিয়েছিল। আমি নটরডেম কলেজের সাইডে ছিলাম, পরে আরামবাগ দিয়ে অনেক কষ্টে সেই 4টার দিকে আমরা আরামবাগ মসজিদের 4তলায় রাত্রি ঘুমিয়ে সকালে উঠে গিয়েছিলাম। তো আমার কাছে আজকে 12, 13, 14 বছর পর এসে যে জিনিসটা হয়েছে, এটার মোদ্দা বিষয় হচ্ছে কালচারাল ফাইট ছিল। এটা আমাদের বাংলাদেশের একটা চমৎকার বই লিখেছেন মাহমুদুর রহমান সাহেব, দ্য স্ট্রাগল ফর বেঙ্গলি মুসলিম। মানে বেঙ্গলি মুসলমানরা তাদের নিজস্ব কালচারাল ফাইটটা স্টিল গুইং অন। তারা যেভাবে বাঁচতে চায় তাদের কালচার নিয়ে, সেটাকে তাকে সেভাবে করতে দেওয়া হয় না, নানা রকম ভাবে চেকিং করে তাকে রাখা হয়। আমি শাপলাকে একটা কালচারাল ফাইটের একটা পার্ট হিসাবে দেখি, এবং অসাম্প্রদায়িক চেতনার নাম দিয়ে ইন দ্য নেম অফ লিবারেশন ওল স্পিরিট, যেটা আসলে স্বাধীনতার চেতনা ছিল না, সেটাকে বানিয়ে নতুন একটা মুজিবিজমের বাংলাদেশের কালচারাল ফাইট দিয়ে এই অঞ্চলের মুসলমানদের যা আপব্রিঙ্গিং, সেটাকে কিভাবে ঠেকানো যায়, সেটাকে কিভাবে ডিসহিউম্যান করে মানুষ করে বানানো যায়, সেই প্রজেক্টের একটা বিস্ফোরণ ছিল আমার কাছে মনে হয় এই শাপলাকে দমন করার জন্য। এটা ছিল বেসিক্যালি, আমি শাপলাকে একটা প্যারাডাইম শিফট দেখতে পারি, যে বাংলাদেশের মুসলমান এস্টাবলিশ আলট্রা সেকুলার, যারা আমি বলবো উগ্র লিবারেল সেকুলার যারা ছিল, যারা ইন এ নেম অফ লিবারেলিজম তারা মূলত ইসলামকে সাপ্রেস করতে চায়, তাদেরকে ইনকাউন্টার দেওয়ার জন্য শাপলা প্যারাডাইমটা এসেছিল 2013 সালে। তো আমরা বিশ্বাস করি এই শাপলার যে স্পিরিট, এই অঞ্চলের মানুষের যে কালচারাল ফাইট, সেটা জারি থাকবে। এইটাকে অবশ্যই আমাদেরকে জাস্টিসে নিয়ে আসতে হবে, কারণ আর যতটুকু হিস্ট্রি জানা আছে, এই বেঙ্গল মুসলমানরা কখনো অসহনশীল নয়। ইন্ডিয়ান যেভাবে উগ্র দেখাচ্ছে, এরকম বাংলাদেশের মুসলমানরা না। বাংলাদেশের মুসলমানরা আমরা মন্দির পাহারা দিয়েছি, আমরা এই অঞ্চলে হিন্দুদের প্রোটেকশন দিয়েছি। আমার বাড়ির পরের বাড়ি থেকে হিন্দু বাড়ি, কোনোদিনও ছোট